হাই এভরিওয়ান, আমি রবিউল আউয়াল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। আপনারা জানেন যে ভার্ব হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যেটা ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট করতে পারে না। যেমন ধরুন, আমরা যদি চাই কোনো একটা এই সাবজেক্ট ব্যতীত, ধরুন যে আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া আমরা কোনো সেন্টেন্স কমপ্লিট করতে পারবো, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স কমপ্লিট করা যায় না। ধরুন যে আপনি হচ্ছে ভার্ব সম্পর্কে জানতে চাচ্ছেন, যদি আপনি ক্লাসিফিকেশনটা না জানেন তাহলে কিন্তু কখনোই ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া সম্ভব না, অর্থাৎ ভার্বের সঠিক ইউজটা কিন্তু আমরা করতে পারবো না। এক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো অনেক সময় আনসার আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো সুতরাং আমরা চলুন আজকে ভার্ব সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নেওয়া যাক। এক্ষেত্রে সবার প্রথমেই আমরা জানবো যে বিষয়টা, যে ভার্ব হচ্ছে শব্দের অর্থ কি। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যে শব্দাংশ অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো কাজ করা বোঝায় সেগুলোকে আমরা ভার্ব বলতে পারি। অর্থাৎ ভার্ব দ্বারা কি বোঝাবে? কোনো কাজ করা, কোনো কাজ করা বোঝায়। যদি কোনো ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাহলে আমরা তাকে বলবো কি? ভার্ব। এবার আসি ভার্বের নরমাল একটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ ভার্বকে আমরা নরমালি দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফাইনিট ভার্ব, আরেকটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট শব্দের অর্থ কি? ফাইনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু। তার মানে ফাইনিট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। তারপর হচ্ছে নির্দিষ্টতা বাচক, ব্যাকরণে কোনো নাম না, জাস্ট আমরা বলতে পারি নির্দিষ্টতা বাচক, অর্থাৎ যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়। এবং এই ফাইনিট ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি। এই ফাইনিট ভার্ব দ্বারা কিন্তু আমরা টেন্স চিনতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। তার মানে এই ফাইনিট ভার্বের দুইটা বিষয় পাইছি, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট করে বলবে যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, কিন্তু নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে কিন্তু টেন্স চেনা যায় না। অর্থাৎ কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি নন ফাইনিট ভার্ব গুলো থাকে তাহলে টেন্স কোন টেন্সে সেন্টেন্সটা আছে ওটা আমরা কখনোই বলতে পারবো না। তার মানে টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না। আর নন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট ভার্ব হচ্ছে যেমন তিন ধরনের। একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ড, আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে পার্টিসিপল। তার মানে হচ্ছে নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন ধরনের। প্রথম হচ্ছে জিরান্ড, দ্বিতীয় হচ্ছে প্রথমে বললাম যে আমরা ইনফিনিটিভ, তারপর হচ্ছে জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপল। এখন ইনফিনিটিভ কোনগুলো? অর্থাৎ আমরা যদি বলি যে টু প্লাস বিয়ন, ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি টু প্লাস বিয়ন যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ইনফিনিটিভ। তারপর হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি। জিরান্ড বার প্লাস আইএনজি কিন্তু কাজ করবে কিসের? নাউনের কাজ করবে, নাউনের। এই যে নন ফাইনিট ভার্বগুলো জিরান্ড এবং পার্টিসিপলের হচ্ছে দুইটার মধ্যে যে তফাৎ, একটা বিস্তারিত তফাৎ রয়েছে। যদি আমরা নরমালি বলতে পারি, নরমালি এনে আলোচনা করবো, কিন্তু বিস্তারিত আলোচনার জন্য কিন্তু আমাদের একটি ক্লাস রয়েছে জিরান্ড এবং পার্টিসিপলের যে দুটার মধ্যে তফাৎ রয়েছে সেটা নিয়ে। তো আজকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা এখানে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে করছি না, জাস্ট সাধারণভাবে আপনাকে জানাবো যে বিষয়টা কি। এখানে বলতেছি যে জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি কিন্তু কাজ করবে কিসে? নাউনের কাজ করবে। পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো পার্টিসিপলের তিন ভাগে ভার্ব আমরা সাধারণভাবে বলতে পারি বার প্লাস আইএনজি, আমরা সাধারণ নরমালি লিখলাম। কিন্তু পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যদি বলার জন্য লিখি যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ধরেন প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার প্লাস আইএনজি, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপলের কাজটা কি? বি3। এবং ফার্স্ট পার্টিসিপল বললাম, তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে যেটা হয় হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। ওটা হচ্ছে যে পার্টিসিপলের তিনটা প্রকারভেদ। পার্টিসিপল তিনটা প্রকারভেদ বলতে আমরা জিনিসটা বুঝবো, কিন্তু এই পার্টিসিপল গুলো এক কথায় কিসের কাজ করে?
এক কথায় হচ্ছে পার্টিসিপল গুলো কি করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। পার্টিসিপল হচ্ছে এক কথায় অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আর জিরান্ড হচ্ছে এক কথায় নাউন হিসাবে কাজ করে। যদিও এই যে তিনটা আমরা হচ্ছে প্রকার বেদ সাজিয়েছি, সুতরাং আমরা বিস্তারিত আলোচনা করলাম না। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবং বিস্তারিত আলোচনার জন্য কিন্তু আপনারা আমাদের পূর্ববর্তী ক্লাসটা দেখতে পারেন। তো এক কথায় মনে রাখবেন যে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যে যে ক্ষেত্রগুলোতে ব্যবহার করতে পারি, ঠিক ঠিক সেই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু পার্টিসিপল এই যে তিনটা প্রকার রয়েছে সেই তিনটা প্রকারের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এবং জিরান আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি, অর্থাৎ নাউন যে এই জায়গাগুলোতে বসে, যেমন হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্ব হিসেবে নাউন বসে, অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের পরে হচ্ছে এই প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বসে, এই বিষয়গুলোতে কিন্তু আমরা যে জিরান্ড রয়েছে জিরান্ডটা ব্যবহার করতে পারি। তো আজকের আমাদের আলোচনার যে মূল টপিক সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের আলোচনার ক্ষেত্রে আমরা দেখব যে ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ফাইনাইট ভার্বের একটা ভাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলতে পারি, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব কে বলতে পারি আমরা সহায়ক ভার্ব, অর্থাৎ এটা কি সহায়ক ভার্ব, সহায়ক ক্রিয়াও বলতে পারি, সহায়ক ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আবার এই অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এই বিস্তারিত বিষয়টা সম্পর্কে ধরুন যে আমরা লিখলাম যে প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। তিন প্রকার কি কি? প্রথম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, তারপর হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তো তিন নম্বরে যেটা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে এই প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশন। আবার যদি আমরা অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে আসি তাহলে দেখব অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি লিখলাম। তারপর হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি। এই যে বিস্তারিত আমরা লিখলাম, বিস্তারিত ক্লাসিফিকেশন লিখলাম যে ফাইনাইট, প্রথমে হচ্ছে ফাইনাইট ভার্ব ভাগ করতে পারি, আবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসেবে ভাগ করতে পারি। আবার এই ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তিন ভাগে ভাগ করলাম। আবার অক্সিলারি ভার্বকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো এটা হচ্ছে মূলত ভার্বের সার্বিক অর্থে ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্ব হিসেবে আমরা ক্লাসিফিকেশন করতে চাই তাহলে হচ্ছে একটা বিস্তারিত ফর্মে কিন্তু আমরা ঠিক এভাবে ক্লাসিফিকেশন করতে পারি। এখন যদি আমরা বিস্তারিত ভাবে জানতে চাই যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, তো এই বিষয়টা আমরা দেখি। তো এক্ষেত্রে আমরা এই বিষয়টা মুছে ফেলতে পারি। তো এই বিষয়টা যে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব তো তিন ভাগে ভাগ করলাম। তো আমরা যদি বিস্তারিত ভাবে দেখতে চাই তাহলে দেখতে পাবো, বিস্তারিত ভাবে দেখতে চাইলে আমরা এই দিকটা মুছে ফেলি। তো ট্রানজিটিভ ভার্ব, প্রথমত আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে ভার্বগুলোর যে সকল ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে কোন একটা সেন্টেন্সের মধ্যে, যে ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি লিঙ্কিং ভার্ব, ওই বিষয়টা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে যে যে ভার্বের মধ্যে অবজেক্ট থাকবে সেই ভার্বকে আমরা হচ্ছে
ট্রানজিটিভ ভার্ব হিসাবে বিবেচনা করব। তো অবজেক্ট আমরা জানি কি অবজেক্ট হিসাবে কি কি ব্যবহৃত হয়। তো অবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে নাউন বা প্রনাউন ব্যবহার করতে পারি, নাউন অথবা প্রনাউন। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে ভার্বের পরে যদি নাউন অথবা প্রনাউন থাকে তাহলে হচ্ছে আমরা নিশ্চিতভাবে ধরে নিব সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি কি বলতে পারি, যেমন রনি লাইক রিয়া, রনি লাইক রিয়া, রনি রিয়াকে পছন্দ করে। তার মানে কি এখানে হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। এই ধরনের যত ভার্ব আছে পৃথিবীতে যেগুলোর পেছনে আছে নাউন বা প্রনাউন বলবে সেইগুলো ভার্বকে আমরা কি হিসেবে বিবেচনা করতে পারি, ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এবার আসবো আমরা ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। যেহেতু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা বললাম যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে, সুতরাং খুব ইজিলি আমরা বলতে পারি যে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট থাকবে না। তার মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো প্রকার অবজেক্ট থাকবে না। কিন্তু অবজেক্ট না থাকে এর পরিবর্তে কি বলবে, ভার্ব ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন থাকবে, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন থাকবে। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে থাকবে হচ্ছে আমাদের ভার্বের পরে, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে থাকবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। তবে এক্ষেত্রে বিষয় যে অ্যাডভার্ব প্রিপোজিশন যাই থাকুক না কেন নরমালি কিন্তু এই অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, আর প্রিপোজিশন গুলো সাধারণত হিসেবে এই যদি প্রিপোজিশনের পরে আর কোনো ধরনের ওয়ার্ড না থাকে তাহলে সেই প্রিপোজিশন গুলো অনেক সময় অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তবে এই বিষয়টা মনে রাখবেন যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে। যেমন যদি আমরা বলতে চাই, যেমন এই আমরা একটা এক্সাম্পল যদি দেই, রনি রেন ফাস্ট। রনি হচ্ছে খুব দ্রুত দৌড়াইছিল। এখানে ফাস্ট কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ ফাস্ট নি বলতে কোনো ওয়ার্ড নাই, সুতরাং রনি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপর হচ্ছে ভার্ব তারপর ফাস্ট অ্যাডভার্ব। সুতরাং আমরা বলতেই পারি যে সকল সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না, অর্থাৎ অবজেক্টের পরিবর্তে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন থাকবে, সেই সকল সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত ভার্বকে আমরা কি বলতে পারি, ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। এরকম ভাবে যত ধরনের ভার্বের পরে হচ্ছে অবজেক্ট বসবে না সেই সকল মানে ভার্বগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলে মানে সম্বোধন করবো আর কি। তো 2 নম্বরে বললাম, তো এই প্রিন্সিপাল ভার্বের মধ্যে 2 নম্বরে ট্রানজিটিভ ভার্ব বলে বলছি, ইনট্রানজিটিভ ভার্ব বলে বলছি, এখন 3 নম্বরে যেটা আছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখব, লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব লিঙ্ক শব্দের অর্থ কি, যুক্ত করা। আমরা যে সকল ভার্ব সাবজেক্ট কে সংযুক্ত করবে সেই ভার্ব গুলোকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব গুলো কি কি, সাধারণভাবে লিঙ্কিং ভার্ব গুলো যেগুলো হয় যেমন হচ্ছে বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। বি ভার্ব কোনগুলো, আমরা বি ভার্ব সম্পর্কে যদি জানি তাহলে জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। এবং বি ভার্ব গুলো হয়তো এই লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। যেমন আবার কোনগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, যেমন টেস্ট, ফিল, এই ধরনের ভার্ব গুলো রয়েছে যেগুলো এগুলো কি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। যদি আমরা দেখতে চাই যে আরো কোন কোন ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে তাহলে দেখতে পাবো গো, অ্যাফেয়ার, সিম, বিকাম। যে এই ভার্ব গুলো যেগুলো বললাম আমরা এই সবগুলো ভার্ব কিন্তু
লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো সাবজেক্টকে এর সাথে সাধারণত সংযুক্ত করে। যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে দেখতে পাবো, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাবো হানি টু হানি টেস্ট সুইট। যেমন হচ্ছে মধু খেতে মিষ্টি অথবা মধু মিষ্টি লাগে এরকম কথাবার্তা যদি বলি তাহলে হচ্ছে হানি টেস্ট সুইট। তাহলে টেস্ট যে ভার্বটা সেটা কিন্তু ব্যবহৃত হচ্ছে এখানে, হানি কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুইট সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বলতে পারি। অ্যাডজেক্টিভ হিসাবে আমরা নরমালি বলতে পারি যে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার এই যে টেস্ট এটা কি ভার্ব। তাহলে এই ধরনের ভার্ব যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা সেগুলো কি বলবো, লিঙ্কিং ভার্ব বলবো। অর্থাৎ কোনো একটা সাবজেক্টকে ওই যে পরবর্তীতে অথবা যে অ্যাডজেক্টিভটা আসবে সেই অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে যুক্ত করার জন্য আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব গুলা ব্যবহৃত করে থাকি। তো এগুলি ছিল হচ্ছে আমাদের আজকে লিঙ্কিং ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের যে তিনটা ক্লাসিফিকেশন রয়েছিল, এই তিনটা ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা দেখলাম যে হচ্ছে ট্রান্সিটিভ, তারপর হচ্ছে ইনট্রান্সিটিভ, তারপর হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ব। তো এক কথায় যদি আমরা বলতে চাই যে ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পরে তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। ট্রান্সিটিভ ভার্বের ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অবজেক্ট থাকবে না। এবং লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সেই ধরনের ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো যে ধরনের ভার্বগুলো সাধারণত অবজেক্ট না থাকলেও সেগুলো সাধারণত কোনো একটা সাবজেক্টকে তার বা পরবর্তী অ্যাডজেক্টিভের সাথে সংযোগ সাধন করে, সেগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তো এই ছিল হচ্ছে এই প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে বিস্তারিত। এবার আমরা আসবো হচ্ছে এই অক্সিলারি ভার্ব সম্পর্কে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আমরা বিস্তারিত দেখতে চাই তো এখানে লিখি আমরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা বললাম কি, অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারিকে আমরা যে বললাম যে প্রাইমারি অক্সিলারি আসলে কোনগুলো, তো প্রাইমারি অক্সিলারি সাধারণত তিন ধরনের ভার্ব নিয়ে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব গঠিত হয়। যেমন হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ডু হ্যাভ অথবা বি ভার্ব। এই যে তিন ধরনের ভার্বের কথা বললাম যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই তিন ধরনের ভার্বের সমন্বয়ে সাধারণত প্রাইমারি অক্সিলারি গঠিত হয়। তো আমরা যদি দেখি যে ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব গুলো যদি দেখি, ডু ভার্ব হচ্ছে তিনটি। যেমন ডু ভার্ব তিনটি কি, ডু, ডাজ আর একটা হচ্ছে ডিড। এই তিনটা হচ্ছে ডু ভার্ব। তারপরে বললাম হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে, হ্যাভ ভার্বের মধ্যে যদি বলি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার যদি আমরা বলি বি ভার্বের মধ্যে, বি ভার্ব গুলো যে বি ভার্ব 8টা সাধারণত বি ভার্ব রয়েছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন আর হচ্ছে বিং। এই যে ভার্বগুলো আমরা বললাম সেই সবগুলোই কি বি ভার্বের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে আমরা যদি প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, প্রিন্সিপাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আমরা দেখতে চাই তাহলে কি পাই, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখন আসি আমরা মডেল ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ মডেল অক্সিলারি কোনগুলো। মডেল অক্সিলারি বলতে আমাদের মাথায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা যেটি দেখবো
শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, ওড। যে এই বিষয়গুলো আমরা বললাম, বা আমরা বলতে পারি অক টু, এগুলো হচ্ছে সাধারণত মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে আমরা বললাম যে প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে সাধারণত আমরা পরবর্তীতে যখন একটা ভার্ব ব্যবহার করব, যেগুলো চার প্লাস আইএনজি ফর্ম হতে পারে। কিন্তু আমরা মডেল অক্সিলারির ক্ষেত্রে মডেল অক্সিলারির পরে কি দিব? আমরা মডেল অক্সিলারির পরে অলওয়েজ কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি অন ফর্ম আমরা ইউজ করব। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, ক্যান এর পরে বি অন আমরা ইউজ করেছি। এগুলো হচ্ছে সাধারণত অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত। আবার সেমি মডেল দুটো রয়েছে, এভাবে মূলত ভার্বের ক্লাসিফিকেশনটা করা হয়। তো এতক্ষণ আমরা যে ভার্বের ক্লাসিফিকেশন দেখলাম, তার বাইরেও ভার্বকে সাধারণত এক দুইটা প্রকারের মধ্যে ফেলা যায়। সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো এখন আমরা দেখব যে এজুজাল ভার্বের ফর্ম ব্যতীত সাধারণভাবে অন্যান্য বিভিন্ন ভাগে আমরা ভার্বকে ক্লাসিফিকেশন করতে পারি, অর্থাৎ ভার্বকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। তো এরকম একটা আমরা ভাগ এখন দেখব, যে বিষয়টা হচ্ছে যে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব কি? অর্থাৎ যে ভার্বগুলোর কন্টিনিউয়াস কোনো ফর্ম নেই, সেই ভার্বগুলোকে আমরা বলতে পারি স্ট্যাটিক ভার্ব। যেমন হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম নেই, তাহলে হচ্ছে কি বলবো? যে কন্টিনিউয়াস ফর্ম নেই, ফর্ম নেই। অর্থাৎ যে সকল ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম নেই, সেই ভার্বগুলোকে আমরা বলতে পারি কি? স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্ব কোনগুলো হতে পারে? যেমন হচ্ছে সি, ফিল, লাভ, লাইক, অ্যাপিয়ার, বিবার। বিবার তো বললামই যে অ্যামিজার, ওজার যেগুলো আছে এগুলো হচ্ছে বিবার। তো এই যে ভার্বগুলো আমরা কয়েকটা বললাম, এই ভার্বগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম নেই। যদিও কিছু কিছু ক্ষেত্রে মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। যেমন কি এরকম কোনো আমরা সেন্টেন্স কি কখনো পেয়েছি যে আই এম লাভিং, আই এম লাভিং হিম বা হার? তো এই লাভিং ফর্ম তো আমরা কোনো পাই নাই। যেহেতু এরকম ফর্ম পাই না, তাহলে আমরা কি বলতে পারি? যেমন আই লাভ হিম অর হার বলি, তাহলে হচ্ছে এই যে এটা রয়েছে এটাকে ভুল বলবো আমরা, এটা হচ্ছে ভুল। তাহলে কি বলবো? আই লাভ হিম অর হার। যে এই যে ফর্মগুলো বললাম, এই সবগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, অর্থাৎ নির্দিষ্ট ফর্ম রয়েছে যেগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এখন আমরা যাব হচ্ছে আরেকটা ফর্মের ক্ষেত্রে, এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব যে ক্ষেত্রে হচ্ছে কর্তা সরাসরি কাজ করে না, অর্থাৎ কর্তার কাজটা অন্যজন দ্বারা করা হয়। যেমন ধরুন যে আমরা বললাম যে আমি বললাম যে হিয়ার, হেয়ার, হেয়ারের ক্ষেত্রে আমরা বলতেছি যে হিয়ার, হেয়ার শব্দ হচ্ছে শোনা, সুতরাং আমি শুনছি। কিন্তু যদি আমরা বলি ইনফর্ম, ইনফর্ম তারপর হচ্ছে আরেকজনে কি আমাকে শোনাচ্ছে, অর্থাৎ আমি সরাসরি শুনতে পাচ্ছি না, কিন্তু আমাকে আরেকজনে বলার পরে বিষয়টা আমি শুনতে পাচ্ছি। এই ধরনের শব্দগুলো, এই ধরনের ওয়ার্ড গুলো যখন বলবে, সেগুলোকে সাধারণত পজিটিভ ভার্ব বলে, যেগুলোকে আমরা প্রযোজক ক্রিয়া বলতে পারি। অর্থাৎ প্রযোজক ক্রিয়া নিজের কাজটা না করে অন্যজনের দ্বারা কাজটা করা হয়। যেমন এই পজিটিভ ভার্ব গুলো সাধারণত কি কি হইতে পারে? যেমন আমরা যদি বলি যে ইট, ইটের পরিবর্তে আমরা পজিটিভ যদি ভার্বটা লিখি তাহলে কি হবে? ফিড, অর্থাৎ খাইয়া দেয়া। ফিড হচ্ছে খাইয়া দেয়া। অথবা রাইজ, রাইজ তো ওটা, এর পজিটিভ ফর্ম কি হবে? রেইজ, রেইজ হচ্ছে ওঠানো। রাইজ তো ওটা, রেইজ শব্দের হচ্ছে ওঠানো। আবার লাই, লাই তো শোয়া। আবার লে, যদি বলি লে শব্দের অর্থ হচ্ছে শোয়ানো। এই ধরনের ভার্ব গুলো যেগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটার পজিটিভ ফর্ম রয়েছে। এই কতগুলো ধরনের ভার্বের পজিটিভ ফর্ম রয়েছে, এই ভার্বগুলো সমন্বয়ে সাধারণত
পজিটিভ ভার্ব গঠিত হয়। আমরা এই যে ভার্বগুলো রয়েছে, এই যে ভার্বগুলো, এগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারি। এরকম বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে আর কি, যেগুলো হয়তো নিজের কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করানো হয়। তবে যে সকল ভার্বের এই পজিটিভ ফর্ম নেই, সেগুলো কিন্তু আমরা পজিটিভ, কতগুলো ফিক্সড পজিটিভ ভার্ব রয়েছে, যেমন বলতে পারি, যেমন হ্যাভ, মেক, লেট, গেট, হেল্প। এই যে ভার্বগুলো রয়েছে, এগুলো সাধারণত পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। তো এই ধরনের বিষয়গুলো, যেমন মেক এর পর হচ্ছে ডু ইউজ করলাম, তো এই ধরনের বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরা পজিটিভ ভার্বটা ইউজ করে থাকি সাধারণত। তো এই বিষয়গুলোই ছিল। এবার আমরা 3 নম্বরে যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তো 3 নম্বরে আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কি? যে ভার্বগুলোর ক্ষেত্রে সাধারণত দুইটা অবজেক্ট থাকবে, অর্থাৎ দুটো অবজেক্ট থাকবে। অর্থাৎ যে ভার্বগুলোর ক্ষেত্রে দুটো অবজেক্ট থাকবে সেগুলোকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলতে পারি। এবং এক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স হিসেবে কাজ করে নরমালি। যে বিষয়টা, যেমন উই মেড হিম, উই মেড হিম লিডার। আমরা তাকে হচ্ছে লিডার হিসাবে নির্বাচিত করলাম। উই মেড হিম ক্যাপ্টেন। এই ধরনের ওয়ার্ড গুলো, যেমন হচ্ছে হিম একটা অবজেক্ট, আবার লিডার আবার আরেকটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এই দুইটা অবজেক্ট যখন থাকবে, তাহলে ওই ধরনের ভার্ব গুলোকে আমরা কি বলবো? ওই ধরনের ভার্ব গুলোকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলবো। অর্থাৎ ফ্যাক্টেটিভ এর ক্ষেত্রে দুটা টি আছে, জাস্ট হচ্ছে সিম্পল মনে রাখার জন্য বলতে পারেন, দুটা টি আছে মানে হচ্ছে দুইটা অবজেক্ট আছে, এরকম করে মনে রাখতে পারেন যদি মনে না থাকে আর কি। অর্থাৎ 3 নম্বরে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, সেই বিষয়টা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এবং ফ্যাক্টেটিভ ভার্বের ক্ষেত্রে যে বিষয়টা জানেন আপনারা, যে অবশ্যই দুইটা অবজেক্ট থাকবে ফ্যাক্টেটিভ ভার্বের ক্ষেত্রে। সবার শেষে যে বিষয়টা আমরা আলোচনা করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কগনিট ভার্ব। যেমন কগনিট ভার্ব। কগনিট ভার্বের বাংলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ এই কগনিট ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্ব আসবে, ভার্ব এবং পরবর্তী অবজেক্ট একই ক্রিয়া থেকে, একই মূল থেকে উৎপন্ন। অর্থাৎ কগনিটিভ ভার্বের ক্ষেত্রে যে ভার্বটা আসবে, সেটা পরবর্তী অবজেক্টের সাথে মিলে যাবে। অর্থাৎ দুইটার উৎপত্তি স্থল একই হয়ে সাধারণত। যেমন আমরা যে এক্সাম্পল দিতে চাই, যেমন বলতে পারি হি ran a race। এই যে রেন শব্দটা আমরা ওয়ার্ডটা ইউজ করলাম, রেন এবং রেস, রেন এবং রেস দুটার উৎপত্তি স্থল বা মূল কিন্তু একই। সুতরাং এটা কি? একটা কগনিট ভার্ব। আবার আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, বলতে পারি যেমন হি স্লিপড, স্লিপড এ সাউন্ড স্লিপ। হি স্লিপড এ সাউন্ড স্লিপ। এই স্লিপ এবং স্লিপ দুটাই কিন্তু এক মূল থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং এই ধরনের যতগুলা ভার্ব থাকবে, যেটা হচ্ছে ভার্ব এবং পরবর্তী অবজেক্টের উৎপত্তি একই স্থান থেকে, সেটাকে আমরা সমধাতুজ ক্রিয়া বা কগনিট ভার্ব হিসেবে উল্লেখ করে থাকি সাধারণত। তো এই ধরনের যতগুলা ভার্ব রয়েছে, অর্থাৎ আমরা যে মাত্রই যে দেখলাম যে বিষয়গুলো, প্রথমে দেখলাম আমরা হচ্ছে কজেটিভ ভার্ব দেখেছি, আমরা স্ট্যাটিভ ভার্ব দেখেছি, ফ্যাক্টেটিভ ভার্ব দেখেছি, এবং বর্তমানে যেটা দেখলাম সেটা হচ্ছে কগনিট ভার্ব।
তো এই ভার্বগুলো সাধারণত অ্যাজুসাল ভার্বের ফর্মের ভিত্তিতে আমরা ব্যবহার করে থাকি। তো এই ধরনের ক্লাস পেতে আপনারা কিন্তু থাকতে পারেন মাসুদ রানী এডুকেয়ারের সাথে, কারণ মাসুদ রানী এডুকেয়ার আপনাদেরকে আপনাদের এডমিশনের ক্ষেত্রে অথবা এসএসসি লেভেলে পড়াশোনা করলে এসএসসির বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নিয়ে থাকি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে মাসুদ রানী এডুকেয়ারের নতুন কোনো ভিডিওতে বা কোনো একটি ক্লাস।